এখানে আমরা যেটা সম্পর্কে পড়া শুরু করছি ক্লাস 12-এর চিত্রণ বা ম্যাপিং। সবার প্রথম আমাকে আগে জানতে হবে যে চিত্রণ বা ম্যাপিং এটা কাকে বলে বা সংজ্ঞা। দেখো, মনে করো তোমার কাছে দুটো বস্তু আছে। একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যে নিয়মের দ্বারা সম্পর্কযুক্ত হয়, ঠিক আছে? দুটি বস্তু, মনে করো আমার কাছে দুটো বস্তু আছে, তাহলে দুটি বস্তু যে নিয়মের দ্বারা বা যে নিয়মের মাধ্যমে, দুটি বস্তু যে নিয়মের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়, যে নিয়মের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়, সেই যে নিয়ম, সেই নিয়মকেই বলে চিত্রণ বা ম্যাপিং। ঠিক আছে? দুটো বস্তু আছে, একে অপরের সাথে যেই নিয়মের মাধ্যমে সম্পর্কযুক্ত হয় সেই নিয়মটাকে বলা হয় ম্যাপিং। ঘটনাটা কিরকম? মনে করো তোমার কাছে একটা মেশিন আছে, ঠিক আছে? মনে করো পপকর্ন তৈরির মেশিন। তোমার কাছে একটা মেশিন আছে, মনে করো পপকর্ন তৈরির একটা মেশিন, ঠিক আছে? এই আমার একটা পপকর্ন তৈরির মেশিন আছে, এই আমার কাছে পপকর্ন তৈরির মেশিন আছে। এই পপকর্ন তৈরির মেশিনে আমি যদি এখানে ভুট্টা দানা ঢেলে দিই, এই পপকর্ন তৈরির মেশিনে আমি যদি মনে করো এখানে ভুট্টা দানা ঢেলে দিলাম, ঠিক আছে? ভুট্টা দানা ঢেলে দিলাম, তাহলে এখান থেকে আমার পপকর্ন তৈরি হয়ে চলে আসবে, তাই না? তাহলে ভুট্টা দানা পাত্রে ঢেলে দিলাম, এখান থেকে পপকর্ন বেরিয়ে আসলো। তাহলে এই যে ভুট্টা দানা আর পপকর্ন, এরা দুইজনের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। এরা দুইজনের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। যে নিয়মের মাধ্যমে এরা সম্পর্কযুক্ত, যে নিয়মের মাধ্যমে এই যে ভুট্টা দানা থেকে পপকর্ন হচ্ছে, যে নিয়মের মাধ্যমে ভুট্টা দানা থেকে পপকর্ন হচ্ছে, তাহলে যে নিয়মের মাধ্যমে এরা সম্পর্কযুক্ত, যে নিয়মের মাধ্যমে এরা সম্পর্কযুক্ত, সেটাই হচ্ছে আমার চিত্রণ বা ম্যাপিং। চিত্রণ বা ম্যাপিং, ঠিক আছে? চিত্রণ বা ম্যাপিং, ঠিক আছে? এইবার এটাকে তাহলে যদি আমি অঙ্কের ভাষায় বলি, তাহলে কিভাবে বলবো? মনে করি আমার কাছে দুটো সেট আছে, এ এবং বি, নন এমটি, শূন্য নয়। ওদের কিছু না কিছু পদ অবশ্যই আছে, ওদের কিছু না কিছু পদ অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে মনে করি এ ও বি দুটি অশূন্য সেট, দুটি অশূন্য সেট, ঠিক আছে? এইবার তাহলে এফ একটা নিয়ম মনে করো, এফ একটা নিয়ম মনে করো, ম্যাপ টু এ টু বি। এফ একটা নিয়ম মনে করো, এফ একটা নিয়ম মনে করো, এফ ম্যাপস এ টু বি। এ থেকে বি তে এফ নিয়মটা ম্যাপিং হবে, ম্যাপিং হবে। তাহলে এফ নিয়মটা এ টু বি তে, এ টু বি তে ম্যাপিং হবে যদি, এ টু বি তে ম্যাপিং হবে যদি এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকে। যদি এ সেটের
প্রতিটি পদ বি সেটের, এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত থাকে। ঠিক আছে, এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত থাকে। ঠিক আছে, এইখানে আমাকে দুটো কথার উপর খুব জোর দিতে হবে। একটা হচ্ছে এ সেটের প্রতিটি পদ, আরেকটা হচ্ছে বি সেটের একটি নির্দিষ্ট পদ। এই দুটো কথার ওপর আমাকে খুব করে জোর দিতে হবে। এ সেটের প্রতিটি পদ আর বি সেটের একটি নির্দিষ্ট পদ। ঠিক আছে, এইটাতে আমাকে খুব করে জোর দিতে হবে। ঠিক আছে, কারণটা বলার আগে আমি একটা জিনিস বলে রাখি, এ সেটের প্রতিটি পদ কিন্তু বি সেটের প্রতিটি পদের সাথে যুক্ত থাকতেই হবে। এ সেটের প্রতিটি পদ কিন্তু বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকতেই হবে। ঠিক আছে, কোনো পদ যদি বাদ যায়, ঠিক আছে, কোনো পদ যদি বাদ থাকে যুক্ত হতে, ঠিক আছে, এই কথাটা ভালো করে মনে রাখবে, এ সেটের কোনো একটি পদও যদি বি সেটের, এ সেটের কোনো একটি পদও যদি বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে, এ সেটের কোনো একটি পদও যদি বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত হতে বাদ থাকে, তবে কিন্তু তা ম্যাপিং হবে না। এ সেটের কোনো একটি পদও যদি বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত হতে বাদ থাকে, তবে তা ম্যাপিং হবে না। ঠিক আছে, আবার মনে করো এ সেটের কোনো একটা পদ, এখানটা কি বলেছি, বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে, ঠিক আছে, একটি নির্দিষ্ট পদের সাথে, তাহলে এ সেটের কোনো একটি পদ যদি বি সেটের দুটি পদের সাথে যুক্ত থাকে, তাহলেও কিন্তু সেটা ম্যাপিং হবে না। কি বললাম, এ সেটের কোনো একটি পদ যদি বি সেটের দুটি পদের সাথে সম্পর্কযুক্ত হয়, বি সেটের দুটি পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তবে সেটি ম্যাপিং হবে না। ঠিক আছে, এ সেটের কোনো একটি পদ যদি বি সেটের দুটি পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলেও কিন্তু সেটা ম্যাপিং হবে না। এইবার আমি এই যে দুটো জিনিস বললাম, এই দুটো খুব ভালো করে মার্কিং করে রাখবে। হ্যাঁ, এই দুটো খুব ভালো করে মার্কিং করে রাখবে, এই দুটো কিন্তু খুব কাজে লাগবে। এইবার আমি কিছু ম্যাপিং এখানে ছবি এঁকে বলছি, সেটা ম্যাপিং হবে কি হবে না। তো মনে করো আমার কাছে দুটো সেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো এ সেট, এটা মনে করো বি সেট। ঠিক আছে, এ সেটে আমার মনে করো চারটে পদ আছে,
1 2 3 4। আবার এদিকে বি সেটেও মনে করো আমার 4টে পদ আছে, এ বি সি ডি। এবার মনে করো 1 সি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, 2 বি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, 4 এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, 3 ডি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। কোনো নিয়মের সাহায্যে, কোনো একটা নিয়মের সাহায্যে এরা পরস্পর সম্পর্কযুক্ত হয়েছে। কি নিয়ম বা কিভাবে সম্পর্কযুক্ত হয় সেটারও আমি একটু পরে উদাহরণ দেব। তো মনে করো এটা সম্পর্কযুক্ত হয়েছে, তাহলে দেখো তো ভালো করে, এ সেটের প্রত্যেকটা পদ, এই যে 1 যুক্ত হয়েছে কার সাথে, সি এর সাথে, একটাই নির্দিষ্ট পদের সাথে। আবার দেখো 2 কার সাথে যুক্ত হয়েছে, বি এর সাথে, একটাই নির্দিষ্ট পদের সাথে। এ সেটের একটা পদ 3 যুক্ত হয়েছে বি সেটের একটাই নির্দিষ্ট পদ ডি এর সাথে। আবার 4 যুক্ত হয়েছে বি সেটের একটাই পদ এ এর সাথে। তাহলে এই যে এ সেটের প্রতিটা পদ কোনো একটা নিয়মের সাহায্যে বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা কিন্তু একটা ম্যাপিংকে নির্দেশ করছে। ঠিক আছে। আবার মনে করো আমার কাছে একটা সেট আছে এ, একটা সেট আছে বি, দুটো সেট। এ সেটে আমি মনে করলাম আবার সেই 4টে পদ, 1 2 3 4, 1 2 3 4। বি সেটে মনে করো এবার আমি মনে করলাম এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ঠিক আছে। এইবার দেখো এই ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এ সেটে মনে করো 1 সম্পর্ক যুক্ত হয়েছে সি এর সাথে, এ সেটের মনে করো 2 সম্পর্ক যুক্ত হয়েছে এ এর সাথে। আবার মনে করো এ সেটের 3 সম্পর্ক যুক্ত হয়েছে এ এর সাথে, 4 সম্পর্ক যুক্ত হয়েছে ই এর সাথে। ছবিটা ভালো করে খেয়াল করো, আগের ছবিটার সাথে এই ছবিটার পার্থক্যগুলো ভালো করে বোঝো। তাহলে এ আর বি পরস্পর সম্পর্ক যুক্ত হয়েছে এফ নিয়ম দিয়ে, এ আর বি পরস্পর সম্পর্ক যুক্ত হয়েছে এফ নিয়ম দিয়ে। তো দেখো আমি যদি বলি এ সেটের একটা পদ 1, হ্যাঁ অবশ্যই যুক্ত হয়েছে কার সাথে, বি সেটের একটি নির্দিষ্ট পদ সি এর সাথে। এ সেটের একটা পদ 2 সম্পর্ক যুক্ত হয়েছে বি সেটের একটি নির্দিষ্ট পদ এ এর সাথে। এ সেটের একটা পদ 3 বি সেটের একটি নির্দিষ্ট পদ এর সাথে সম্পর্ক যুক্ত হয়েছে। আবার এ সেটের পদ 4 সেটাও সম্পর্ক যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট পদ ই এর সাথে, তাই না? তাহলে এ সেটের প্রতিটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে। এ সেটের প্রতিটি পদ, এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে, বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, তাই তো? একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, তাহলে এটাও কিন্তু অবশ্যই একটা, এটাও কিন্তু অবশ্যই একটা ম্যাপিং, এটাও কিন্তু অবশ্যই একটা ম্যাপিং। তাহলে দেখো এটার থেকে আমি যেমন জানতে পারলাম এটা ম্যাপিং, এটার থেকে কিন্তু আমি আরো কিছু কনক্লুশন করতে পারি। কি কি কনক্লুশন করতে পারি এখান থেকে দেখো তো। এ সেটের দুটো পদ 2 আর 3 দুজনেই একটা নির্দিষ্ট পদ এ এর সাথে যুক্ত হয়েছে, তাই না? এ সেটের দুটো নির্দিষ্ট পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে। তার মানে এ সেটের একাধিক পদ, এ সেটের একাধিক পদ বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে, কোনো একটি নির্দিষ্ট পদের সাথে
যুক্ত থাকলেও সেটি কোনো একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকলেও সেটি একটি ম্যাপিং, সেটি একটি ম্যাপিং। ঠিক আছে, আবার দেখো এই যে বি সেটের যে পদ ডি, এখানটায় খেয়াল করো তো, বি সেটের পদ ডি, ও কিন্তু ওর সাথে কিন্তু এ সেটের কোনো পদ দেখো কোনো সম্পর্কই স্থাপন করেনি। বি সেটের একটা পদ ডি, তার সাথে কিন্তু এ সেটের কোনো পদ কোনো সম্পর্কই স্থাপন করেনি, তাই না? কোনো সম্পর্কই স্থাপন করেনি। তাহলে আমরা আরো একটা কনক্লুশন বলতে পারি কি, বি সেটের এক বা একাধিক পদের সাথে এ সেটের কোনো পদের সম্পর্ক না থাকলেও, এ সেটের কোনো পদ সম্পর্কযুক্ত না হলেও সেটি একটি ম্যাপিং। সম্পর্কযুক্ত না হলেও সেটি একটি ম্যাপিং। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটু অন্যভাবে আরেকটা ছবি আঁকার চেষ্টা করি। এইবার মনে করো এ সেট, এ একটা সেট, আর মনে করো বি আর একটা সেট। একই রকম ভাবে আবার আমি এ সেটের চারটে পদ নেব, 1 2 3 4, 1 2 3 4, আর বি সেটের আবার চারটে পদ নেব, বা পাঁচটা, চারটেই নিলাম, এ বি সি ডি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এবার মনে করো এ সেটে 1 সম্পর্কযুক্ত হয়েছে সি এর সাথে, বি সেটে 2 সম্পর্কযুক্ত হয়েছে এ এর সাথে, আবার বি সেটে 2 সম্পর্কযুক্ত হয়েছে বি এর সাথে, এ সেটের 3 মনে করো সম্পর্কযুক্ত হয়েছে সি এর সাথে, এ সেটের 4 মনে করো সম্পর্কযুক্ত হয়েছে ডি এর সাথে, 4 সম্পর্কযুক্ত হয়েছে ডি এর সাথে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো, এই যে ছবিটা আমি এঁকেছি, এ আর বি এর মধ্যে এফ নিয়ম সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। এই যে এফ নিয়ম সম্পর্ক স্থাপন করলেও এ সেটের যে দুই পদটা ও কিন্তু একাধিক পদ এ আর বি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, ও কিন্তু বি সেটের একাধিক পদ এ এবং বি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। ঠিক আছে, একাধিক পদ এ এবং বি এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। তাহলে একাধিক পদের সাথে সম্পর্কযুক্ত হলে সেটা কিন্তু ম্যাপিং হবে না, কারণ ওই যে শুরুতেই আমি বলে দিয়েছিলাম দুটো কথার উপর আমাকে জোর দিতে হবে। এই যে বলেছিলাম দুটো কথায় জোর দিতে হবে, এ সেটের প্রতিটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হবে, তবে সেটা কিন্তু ম্যাপিং হবে। ঠিক আছে, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি যে এ সেটের দুই পদটি বি সেটের দুটি পদ এ ও বি এর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে এটা কি ম্যাপিং নয়, এটা ম্যাপিং নয়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তাহলে কখন ম্যাপিং হবে কখন ম্যাপিং হবে না আমরা এটা জানতে পারলাম। হ্যাঁ, এখানটায় দেখো এই যে এফ নিয়মটা, এফ ম্যাপস এ টু বি, এ আর বি সেটকে সম্পর্কযুক্ত করছিল, এ সেট থেকে বি সেটকে সম্পর্কযুক্ত করছিল। তাহলে দেখো এই যে এ সেটের যে পদগুলো সেই
এ সেটের পদগুলোকে বলা হয় প্রাকবিম্ব। ঠিক আছে, এ সেটের পদগুলিকে বলা হয় প্রাকবিম্ব। তাহলে এটাকে আমি কি বলবো? এ সেটের কোনো একটি পদ, এ সেটের কোনো একটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত হলে এ সেটের পদটিকে প্রাকবিম্ব এবং বি সেটের পদটিকে প্রতিবিম্ব বলে। ঠিক আছে, এ সেটের পদটিকে প্রাকবিম্ব এবং বি সেটের পদটিকে প্রতিবিম্ব বলে। এ সেটের পদটিকে প্রাকবিম্ব এবং বি সেটের পদটিকে প্রতিবিম্ব বলে। আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আরো দুটো একটা জিনিস বলে নি। এই যে এ এই সেটটিকে, এই যে এফ ম্যাপস সামথিং টু সামথিং, এই যে প্রথমে কে আছে? এ আছে, তাই না? তাহলে এ সেটটিকে এফ চিত্রণের ডোমেইন বলে বা ক্ষেত্র বলে। ঠিক আছে, বি যে সেটটা সামথিং টু সামথিং, এই যে টু তারপরে যেটা আছে, বি সেটটিকে এফ চিত্রণের কোডোমেইন বা উপক্ষেত্র বলে। কোডোমেইন বা উপক্ষেত্র বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এ সেটের ডোমেইন বা ক্ষেত্র, বি সেটকে কোডোমেইন বা উপক্ষেত্র বলে জানলাম। আরো একটা জিনিস হয় এফ চিত্রণে, সেটা হচ্ছে পাল্লা বা প্রসার। পাল্লা বা প্রসার জিনিসটা কি? এ সেটের প্রতিটি পদের প্রতিবিম্বগুলি নিয়ে তৈরি সেট। এ সেটের প্রতিটি পদের প্রতিবিম্বগুলি নিয়ে তৈরি সেট, সেটাকে বলা হয় রেঞ্জ। বা পাল্লা বা প্রসার। সেটাকে বলা হয় রেঞ্জ বা পাল্লা বা প্রসার। ঠিক আছে, তাহলে আমরা ডোমেইন কাকে বলে জানলাম, কোডোমেইন কাকে বলে জানলাম, রেঞ্জ বা পাল্লা বা প্রসার কাকে বলে জানলাম। এবার এটাকে একটু উদাহরণের মাধ্যমে দেখা যাক। মনে করো এই হচ্ছে একটা সেট এ, এই হচ্ছে আরেকটা সেট বি। ঠিক আছে, এরা পরস্পর সম্পর্কযুক্ত এফ নিয়মের সাহায্যে, কোনো একটা নিয়ম আছে, এফ নিয়মের সাহায্যে সম্পর্কযুক্ত। একদম আগেরটার মতো এ সেটে আমি চারটে পদ ধরবো, 1 2 3 4। বি সেটের আমি মনে করো 5টা পদ ধরলাম, এ বি সি ডি ই। এবার ধরো এ সেটের 1 যুক্ত হয়েছে ডি এর সাথে, বি সেটের 2 যুক্ত হয়েছে বি এর সাথে, এ সেটের 3 যুক্ত হয়েছে সেই বি এর সাথে, আর 4 যুক্ত হয়েছে এ এর সাথে।
তাহলে কে কার সাথে সম্পর্কযুক্ত হয়েছে আমরা পেয়ে গেলাম, কে কার সাথে সম্পর্কযুক্ত হয়েছে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে এফ যে নিয়মটা বা চিত্রণটা এ টু বি, এফ ম্যাপস এ টু বি, এই চিত্রণটার যে পারস্পরিক সম্পর্কযুক্ত পদগুলো কি, এ যুক্ত হয়েছে ডি এর সাথে, সরি এ সেটের 1 যুক্ত হয়েছে বি সেটের ডি এর সাথে, তাহলে 1, ডি, ঠিক আছে। 2 যুক্ত হয়েছে বি এর সাথে, তাহলে 2, বি। 3 যুক্ত হয়েছে আবার বি এর সাথে, তাহলে 3, বি। আর 4 সম্পর্ক যুক্ত হয়েছে এ এর সাথে, তাহলে 4, এ, ঠিক আছে। তাহলে সেট আকারে আমি এই চিত্রণটাকে লিখলাম, সেট আকারে আমি এই চিত্রণটাকে লিখলাম। তাহলে এই যে 1, বি, ডি, 2, বি, 3, বি, এই যে এই আকারে পদগুলো লেখা, এই আকারে পদগুলো লেখা এক্স, ওয়াই, এগুলোকে বলা হয় ক্রমিত জোড়। ক্রমিত জোড়, এই যে চিত্রণে যে ক্রমিত জোড়গুলো আছে, এই ক্রমিত জোড় আকারে দেখলে সব সময় মনে রাখবে প্রথমটা হচ্ছে তোমার প্রাগবিম্ব আর দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রতিবিম্ব। ক্রমিত জোড়ে প্রথমটা হচ্ছে প্রাগবিম্ব, দ্বিতীয়টা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। প্রাগবিম্ব প্রতিবিম্ব, বা এখান থেকেও দেখতে পারো এই যে এ সেটে যারা থাকবে সেগুলো হচ্ছে প্রাগবিম্ব। একটু আগে আমি বলেছিলাম এ সেটটিকে এফ চিত্রণের ডোমেইন বা ক্ষেত্র বলে, এবং এ সেটের কোনো একটি পদ বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সম্পর্কযুক্ত হলে এ সেটের পদটিকে প্রাগবিম্ব। তাহলে এই যে দেখো 1, ডি, এই 1টা এ সেট থেকে এসছে, তাহলে 1টা হচ্ছে প্রাগবিম্ব, সম্পর্কযুক্ত হয়েছে বি সেটের ডি এর সাথে, ঠিক আছে। এই যে 1, ডি, 1, ডি এই পদটার ক্ষেত্রে যদি আমরা বলি 1, ডি, এই যে পদটা 1, ডি, এটা দেখো 1 কোথায় বিলংস টু এ, এই যে এ সেটে আছে, আর ডি কোথায় বিলংস টু বি, এই যে বি সেটে আছে। তাহলে এই যে এ সেটের পদটা এটা হচ্ছে প্রাগবিম্ব, ঠিক আছে, আর বি সেটের যে পদটা এটা হচ্ছে প্রতিবিম্ব। এরকম প্রত্যেকটা পদের ক্ষেত্রে তাই হবে, ক্রমিত জোড়ে প্রথমটা হচ্ছে প্রাগবিম্ব, দ্বিতীয়টা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। এইবার ডোমেইন মানে কি, এ সেটকে বলা হবে ডোমেইন, বা প্রাগবিম্ব নিয়ে যে সেট, প্রাগবিম্ব নিয়ে যে সেট সেটাকে হচ্ছে ডোমেইন। তাহলে ডোমেইন, এফ চিত্রণের ডোমেইন ডি সাফিক্স এফ কি, এ সেটে কে কে ছিল 1, 2, 3, 4, লিখলাম 1, 2, 3, 4, লিখলাম 1, 2, 3, 4, ঠিক আছে। এইবার কোডোমেইন কি, বি সেটকে বলা হবে কোডোমেইন, তাই তো, বি সেটকে বলা হবে কোডোমেইন, বি সেটকে বলা হবে কোডোমেইন, বি সেটকে বলা হবে কোডোমেইন। কোডোমেইন কি, বি সেটে কে ছিল এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ঠিক আছে। আর রেঞ্জ বা ক্ষেত্র বা প্রসার, রেঞ্জ আর সাফিক্স এফ বা ক্ষেত্র বা প্রসার, ভালো করে দেখো, রেঞ্জ বলতে কি বলেছিলাম, প্রতিবিম্বগুলি নিয়ে তৈরি সেট, প্রতিবিম্বগুলি নিয়ে তৈরি সেট। কোডোমেইন কিন্তু বি সেটটা টোটালটাই হয়েছে, দেখো এবিসিডি যা ছিল বি সেটে পুরোটাই হয়েছে এবিসিডি, কিন্তু রেঞ্জটা কিন্তু টোটালটা হবে না। যারা প্রতিবিম্ব, যারা প্রতিবিম্ব শুধু তারা, প্রতিবিম্ব বলতে যারা সম্পর্কযুক্ত, কে কে সম্পর্কযুক্ত, এই যে এ, এ কার সাথে সম্পর্কযুক্ত 4 এর সাথে, বি কার সাথে সম্পর্কযুক্ত 2 আর 3 এর সাথে, আর ডি কার সাথে সম্পর্কযুক্ত 1 এর সাথে। তাহলে এই যে প্রতিবিম্ব হিসেবে কে কে আছে, প্রতিবিম্ব হিসাবে কে কে আছে, ডি আছে, বি আছে, এ আছে। তাহলে এই যে প্রতিবিম্ব নিয়ে যে সেট, প্রতিবিম্ব বলতে সেকেন্ডেরটা ক্রমিত জোড়ের দ্বিতীয়টা হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব হিসেবে কে আছে, এ আছে, বি আছে আর ডি আছে, ঠিক আছে। এ আছে, বি আছে আর ডি আছে। এবার দেখো এখানটা হতে পারে দুটো বি আছে, কিন্তু সেটের প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন, প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন, এটা আমরা একাদশ শ্রেণীতে দেখেছি, সেটের ধর্ম এটা, প্রতিটি পদ পরস্পর ভিন্ন হবে। তাহলে এই যে দুটো বি থাকলেও লিখবো আমি একটাই, কারণ প্রত্যেকটা পদ পরস্পরের থেকে ভিন্ন। তাহলে এই যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব বলতে যারা দ্বিতীয়তে থাকে, দ্বিতীয়তে কে কে আছে, এ আছে, বি আছে আর ডি আছে, মানে যারা সম্পর্কযুক্ত হয়েছে কোনো না কোনো ভাবে। তাহলে এই প্রতিবিম্বগুলো নিয়ে তৈরি সেট এ
বি আর ডি প্রতিবিম্বগুলো নিয়ে তৈরি সেট, সেটাকেই বলা হবে রেঞ্জ, সেটাকেই বলা হবে রেঞ্জ। ঠিক আছে, এইবার আমরা ম্যাপিং এর প্রকারভেদ সম্পর্কে জানবো। ম্যাপিং এর প্রকারভেদ সম্পর্কে আমরা এবার জানবো। ঠিক আছে, ম্যাপিং এর প্রকারভেদ, ম্যাপিং এর প্রকারভেদ সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে দেখো, সবার প্রথম যে ম্যাপিংটা আছে সেটা হচ্ছে 1-1 বা 1-1 বা ইনজেকশন ম্যাপিং। 1-1 বা এটাকে 1-1ও বলা হয়, 1-1 বা এটাকে 1-1ও বলা হয়, বা ইনজেকশন চিত্রণ বা ম্যাপিং, এটা সম্পর্কে আমরা জানবো, এটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আগে আমরা দেখি 1-1 ম্যাপিং কাকে বলে, এটা আগে আমরা জেনে নিই। 1-1 ম্যাপিং কাকে বলে? ধরো এফ একটা নিয়ম, যে নিয়মটা ম্যাপস এ টু বি, এফ যে নিয়ম, সে নিয়মটা মনে করো এফ ম্যাপস এ টু বি। ঠিক আছে, এই চিত্রণটাকে এক এক চিত্রণ বলা হবে, এক এক চিত্রণ বলা হবে যদি যদি এ সেটের প্রতিটি পদের বি সেটে, এ সেটের প্রতিটি পদের বি সেটে, এ সেটের প্রতিটি পদের বি সেটে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকে। বি সেটে ভিন্ন 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 প্রতিবিম্ব প্রতিবিম্ব থাকে। ঠিক আছে, ঘটনাটা কেমন দেখো, মনে করো, এটাকে আমি এবার একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এ একটা সেট আছে, বি আর একটা সেট আছে। এই এ সেট থেকে বি সেটে একটা সম্পর্ক স্থাপন করছে এফ নিয়ম। এ সেটে মনে করো আবার সেই আমি 1 2 3 4 ভেবে নিই, 1 2 3 4 ভেবে নিই, 1 2 3 4, আর বি সেটের পদগুলো আমি এ বি সি ডি ভেবে নিই, এ বি সি ডি ভেবে নিই। ঠিক আছে, এইবার ধরো 1 সম্পর্কযুক্ত এ এর সাথে, 2 সম্পর্কযুক্ত ডি এর সাথে, 4 সম্পর্কযুক্ত সি এর সাথে, আর 3 সম্পর্কযুক্ত বি এর সাথে, 3 সম্পর্কযুক্ত বি এর সাথে। তাহলে দেখো, প্রত্যেকটা পদের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব, তাই না? এ হচ্ছে প্রাকবিম্ব, এই পদগুলো হচ্ছে প্রাকবিম্ব, আর এই পদগুলো হচ্ছে প্রতিবিম্ব। তাহলে 1 প্রতিবিম্ব এ, 2 এর প্রতিবিম্ব ডি, 3 এর প্রতিবিম্ব বি, 4 এর প্রতিবিম্ব সি। প্রত্যেকটা দেখো ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব, তাই না? প্রত্যেকটা দেখো ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব। তাহলে এই যে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব যদি থাকে, ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব যদি থাকে, তাহলে সেটাকেই বলবো আমরা 1-1 ম্যাপিং। 1-1 ম্যাপিং। ঠিক আছে, কি বললাম? প্রতিটা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ, আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ বা প্রতিবিম্ব, আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ বা প্রতিবিম্ব। ঠিক আছে, কেমন ব্যাপারটা? তাহলে এই যে আমি ধরেছিলাম এফ সাচ দ্যাট এ টু বি, এফ ম্যাপস এ টু বি, এই যে চিত্রণে, এবার যদি আমাকে উদাহরণের সাহায্যে এবার আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে কোনো একটা অঙ্ক যদি আমাকে দেয়, সেটা এক এক চিত্রণ কিনা, কিভাবে আমরা করব। ঠিক আছে, কিভাবে আমরা করব। দেখো, এই এক এক চিত্রণ প্রমাণের জন্য আমরা কি করব, এই যে এফ নিয়মটা এ থেকে বিতে গেছে, এফ নিয়মটা এ থেকে বিতে গেছে, হ্যাঁ, তাহলে এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি, এই যে নিয়মটায় আমরা কি করব, এক এক চিত্রণ কিনা বোঝার জন্য 1-1 চিত্রণের ক্ষেত্রে, 1-1 চিত্রণের ক্ষেত্রে দেখো আমরা কি করব,
কি করব, যদি ধরো আমরা কি করব, x1 আর x2 দুটো আলাদা পদ ধরে নেব বিলংস টু এ, এই যে এ সেট ডোমেইন এই এ সেটে আমরা দুটো পদ ধরে নিলাম x1 আর x2, ঠিক আছে। এইবার এই x1 এর ইমেজ ধরো fx1 আর x2 এর ইমেজ fx2, ঠিক আছে। আমরা কি বলেছি, প্রত্যেকটা আলাদা আলাদা পদের আলাদা আলাদা ইমেজ থাকবে, ঠিক আছে। তাহলে এই 1-1 চিত্রণের ক্ষেত্রে আমরা দেখব কি, যে f of x1 ইকুয়াল টু f of x2 হবে যখন x1 ইকুয়াল টু x2, এটা হতে পারে, বা আমি কি বলেছি, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন ইমেজ, বা এই যে ইমেজ দুটো ভিন্ন হবে ইজ নট ইকুয়াল টু, যখন পদ দুটো ভিন্ন, ঠিক আছে। এফ অফ x1 মানে হচ্ছে ইমেজ, এফ অফ x2 হচ্ছে ইমেজ। তাহলে এই যে ইমেজ দুটো ভিন্ন যখন, মানে ইজ নট ইকুয়াল টু মানে ভিন্ন, যখন পদ দুটো কি কি x1 x2 ভিন্ন মানে ইজ নট ইকুয়াল টু, ভিন্ন মানে ইজ নট ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন ধরো এই যে একটা উদাহরণ, এফ ম্যাপস আর টু আর, আর মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, আর মিন্স সেট অফ রিয়েল নাম্বারস, আর মিন্স সেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে। এইবার তাহলে এই যে এফ নিয়মটা বলেছিল, এফ ম্যাপস আর টু আর, আমরা বলেছি প্রথমটা হবে ডোমেইন, আর দ্বিতীয়টা হবে কোডোমেইন, ঠিক আছে। তাহলে আমরা এই এফ নিয়মটা কি দিয়ে সংজ্ঞাত বলেছে, শুরুতেই বলেছিলাম যে একটা নিয়ম বলা থাকবে, তাহলে কি নিয়ম দিয়ে সংজ্ঞাত বলেছে, 2x³ - 3। তাহলে দেখো কিভাবে আমরা বুঝবো যে এটা এক এক হবে কি হবে না, এই যে বলেছে চিত্রণটি কি এক এক, কিভাবে বুঝবো আমরা। তো তার জন্য আমরা কি করব, দুটো পদ ধরে নেব, কোথায়, ডোমেইনে, ভালো করে বোঝো, ডোমেইনে কিন্তু দুটো পদ ধরবো, হ্যাঁ। তাহলে x, y বা x1, x2 ও ধরতে পারো, যা ইচ্ছে, বিলংস টু আর ডোমেইন, ঠিক আছে। ডোমেইনে দুটো পদ আমরা ধরবো x1 x2। এইবার কি করতাম আমরা, দেখো এখানটায় নিয়মটা আমি কি লিখেছিলাম এক এক চিত্রণের জন্য, এই যে দুটো পদ ধরবো ডোমেইন এ তে, তারপর fx1 ইকুয়াল টু fx2 করবো যখন x1 ইকুয়াল টু x2, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পদের ইমেজ ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। fx1 ইকুয়াল টু fx2 করে x1 ইকুয়াল টু x2 করে দেবো, হ্যাঁ। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন ইমেজ, ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন ইমেজ। এই যে fx1 ইজ নট ইকুয়াল টু fx2 মানে ভিন্ন ইমেজ, ইজ নট ইকুয়াল টু মানে ভিন্ন, ইমেজটা ভিন্ন কখন, যখন x1 ইজ নট ইকুয়াল টু x2 মানে পদটাও ভিন্ন। পদ সেম হলে ইমেজ সেম, এই যে x1 ইকুয়াল টু x2 পদ সেম, ইমেজটাও সেম, fx1 ইকুয়াল টু fx2, fx1 fx2 হচ্ছে ইমেজ। আবার ইমেজ ভিন্ন কখন, যখন পদ ভিন্ন, ঠিক আছে। তাহলে এই কাজটাই আমি এখন করব। তাহলে এবার এই যে ডোমেইনে x আর y দুটো পদ ধরলাম ডোমেইনে, এই দুটো পদে এবার আমরা কি করব, ইমেজ দুটোকে সমান করব, fx ইকুয়াল টু fy, ঠিক আছে, fx ইকুয়াল টু fy। তাহলে দেখো fx কি ছিল, আচ্ছা এখানটা আরো একটা জিনিস আমি করে রাখছি একবারে, fx হচ্ছে 2x³ - 3, তাহলে fy কি হবে, 2y³ - 3, 2y³ - 3, তাহলে fx এর ভ্যালু কত, 2x³ - 3 ইকুয়াল টু fy এর ভ্যালু কত, 2y³ - 3, বোথ সাইড -3 ক্যান্সেল, তাহলে 2x³ ইকুয়াল টু 2y³, 2 ক্যান্সেল, তাহলে x³ ইকুয়াল টু y³, x³ ইকুয়াল টু y³, ঠিক আছে, x³ ইকুয়াল টু y³। এইবার তাহলে দেখো এই যে এটাকে যদি আমি সেম সাইডে নিয়ে আসি, তাহলে x³ - y³ ইকুয়াল টু 0, তাহলে x³ - y³ এর ফর্মুলা x - y ইন্টু x² প্লাস xy প্লাস y²,
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এই যে দুটো রাশির গুণফল সমান সমান শূন্য চলে আসলো, তাহলে আমি একটাকে শূন্য করব, আবার অপরটাকেও শূন্য করব। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এইবার দেখো এখানটায় আমাকে বলেছিল কি এক্স আর ওয়াই দুজনেই কি বাস্তব সংখ্যা, বিলংস টু আর, রিয়েল নাম্বার, তাই তো? তাহলে এটা অসম্ভব, অগ্রাহ্য, এটা অগ্রাহ্য, যেহেতু এক্স কমা ওয়াই বিলংস টু আর, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে বর্গ রাশি সমষ্টি এটা সমান সমান শূন্য তো হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, এই যে এইটা অগ্রাহ্য, কারণ এটা বাস্তব রাশি, তাহলে এর একটাই সমাধান কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দ্যাট মিনস মাইনাস ওয়াই কে পাশে পাঠিয়ে দিলে ইকুয়াল টু ওয়াই, মাইনাস ওয়াই কে পাশে পাঠিয়ে দিলে ইকুয়াল টু ওয়াই। তাহলে এই যে দেখো আমরা ইমেজ দুটোকে সমান করেছিলাম, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এফ দিয়ে ইমেজ বোঝায়, ইমেজ দুটোকে সমান করেছিলাম, সেখান থেকে দেখলাম আমরা পদ দুটোও সমান। ইমেজ সমান হলে আমরা দেখতে পাচ্ছি পদও সমান, ইমেজ সমান হলে আমরা দেখতে পাচ্ছি পদও সমান, তাই তো? তাহলে এটা কি, সুতরাং এফ চিত্রণটি এক এক চিত্রণ, এফ চিত্রণটি এক এক চিত্রণ। কিন্তু যদি এটা অন্যরকম আসতো, তাহলে আরেকটা উদাহরণ দেখা যাক। হ্যাঁ, ধরো আমার কাছে জানতে চেয়েছে 2 নাম্বার উদাহরণে এফ সাজ দ্যাট জেড, এফ ম্যাপস জেড টু জেড, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা, যেখানটায় এফ নিয়মটা কি, অপেক্ষকটা কি 2x² মাইনাস 3, তাহলে এই চিত্রণটা কি এক এক, আমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমাকে বলা আছে কি এফ ম্যাপস জেড টু জেড, এফ ম্যাপস জেড টু জেড। ঠিক আছে, তাহলে এটাকে দেখো কিভাবে করব আমরা। এফ ম্যাপস জেড টু জেড, ফার্স্টেরটা হয় ডোমেইন, ফার্স্টেরটা হয় ডোমেইন, সেকেন্ডেরটা হয় কোডোমেইন, সেকেন্ডেরটা হয় কোডোমেইন। ঠিক আছে, এবার এফএক্স নিয়মটা কি দিয়েছিল 2x² মাইনাস 3, তাহলে আমি একবার এখানটা করে রাখছি এফ ওয়াই, তাহলে কি হবে 2y² মাইনাস 3। ঠিক আছে, এইবার আমরা কি করব, দুটো পদ ধরে নেব, একদম সেম নিয়ম, এক্স কমা ওয়াই বিলংস টু ডোমেইন, বিলংস টু ডোমেইন, ডোমেইনে ধরবো আমরা ক্ষেত্রের দুটো পদ এক্স কমা ওয়াই। এবার তাহলে এদের ইমেজগুলোকে সমান করে দেব, ইমেজ বলতে এফ এক্স এফ ওয়াই, ইমেজ বলতে এফ এক্স এফ ওয়াই, ইমেজ দুটোকে সমান করব, করে আমরা দেখব যে পদ সমান আসে কি না, যদি আসে তাহলে এক এক, যদি না আসে তাহলে এক এক নয়। ঠিক আছে, যদি আসে তাহলে এক এক, যদি না আসে তাহলে এক এক নয়। তাহলে দেখো এফ এক্স এর ভ্যালু কত 2x² মাইনাস 3 ইকুয়াল টু 2y² মাইনাস 3, বোথ সাইড মাইনাস 3 ক্যান্সেল, তাহলে 2x² ইকুয়াল টু 2y², 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে x² ইকুয়াল টু y² বা x ইকুয়াল টু কি চলে আসছে এবার প্লাস মাইনাস ওয়াই, x ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখানে কিন্তু দুটো সমাধান, এবার একটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস ওয়াই, আর একটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস ওয়াই। এবার কিন্তু দুটো সমাধান, আগেরটাই একটাই সমাধান ছিল তাই চিত্রণটা এক এক হয়েছিল, কিন্তু এবার তোমার দুটো সমাধান চলে আসলো, দুটো সমাধান চলে আসলো। তাহলে সুতরাং এফ চিত্রণটি, এফ চিত্রণটি এক এক চিত্রণ নয়। বোঝা গেল পুরো?